টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 30, সময় পাবে তোমরা 1 ঘন্টা। তোমরা জানো তোমাদের এবার থেকে চালু হচ্ছে হলিস্টিক রিপোর্ট কার্ড, অর্থাৎ এর আগে তোমাদের 15 নম্বর পরীক্ষা হতো, এবার থেকে তোমাদের 30 নম্বর পরীক্ষা হবে। তো দেখো, তোমাদের যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে অর্থাৎ পৃথিবীর গতি, এখান থেকে তোমরা যেসব প্রশ্নগুলো তোমরা করে যাবে একবার দেখে নাও। তোমাদের এর মধ্যে যেগুলো স্টার বা ডবল স্টার থাকবে সেগুলো খুবই ভালো করে যাবে। প্রথমে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। প্রশ্নের মান হচ্ছে 1। প্রথম যে প্রশ্ন আছে, যে উপবৃত্তাকার পথে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে তার নাম কি? উত্তর লিখবে কক্ষপথ। তারপরে দেখো ডবল স্টার আছে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পৃথিবীর কোথায় সারা বছর দিন ও রাত্রি সমান হয়? উত্তর লিখবে নিরক্ষরেখায়। 3 নম্বর, 25শে ডিসেম্বর বড়দিনের সময় দক্ষিণ গোলার্ধে কোন ঋতু হয়? উত্তর লিখবে গ্রীষ্ম। 4 নম্বর, সৌরজগতের কোন গ্রহের অক্ষ তার কক্ষের উপর লম্বভাবে অবস্থান করে? উত্তর লিখবে বৃহস্পতি। পরেরটা দেখো, 5এরটা দেখো, এটা ডবল স্টার আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সূর্য ও পৃথিবীর মধ্যেকার দূরত্ব সবচেয়ে বেশি হলে সেই অবস্থানকে কি বলা হয়? উত্তর লিখবে অপসূর অবস্থান। 6 নম্বর, নরওয়ের কোন বন্দরটি নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, লিখবে হ্যামারফেস বন্দর। তারপরে 7 নম্বর, মেরু অঞ্চলের রাত্রিকালীন সময়ে আকাশে রামধনুর মতো যে জ্যোতিপ্রভা দেখা যায় তার নাম কি? উত্তর লিখবে মেরুপ্রভা। 8 নম্বর, কোন বেগে বস্তুকে ছুড়লে তা আর পৃথিবীতে ফিরে আসবে না? উত্তর হচ্ছে মুক্তিবেগ। আচ্ছা, মুক্তিবেগের মান কত সেটা যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। পরেরটা দেখো, 9 নম্বর, সূর্যের দক্ষিণায়নের শেষ দিনকে কি বলা হয়? উত্তর লিখবে মকর সংক্রান্তি। তারপরে সূর্যের আপাত চলনের পথটির নাম কি? উত্তর লিখবে রবি মার্গ। তারপরে 11 নম্বরটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেদিন 23শে সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি সমান হয় তাকে কি বলা হয়? উত্তর লিখবে জলবিষুব। 12 নম্বর, বছরের কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিন ও রাত সমান হয়? উত্তর লিখবে মহাবিষুব। 13 নম্বর, পৃথিবীর কক্ষপথের পরিধি কত? উত্তর লিখবে 96 কোটি কিলোমিটার। 14 নম্বর, সূর্য স্থির ও পৃথিবী গতিশীল এ কথা কে প্রমাণ করেছিলেন প্রথমে? উত্তর লিখবে গ্যালিলিও গ্যালিলি। তারপরে 15 নম্বর, সুমেরু বৃত্তের অক্ষাংশ কত? উত্তর লিখবে 66.5 ডিগ্রি উত্তর। তারপরে দেখো 16 নম্বর, কত তারিখে অনুসুর হয়? উত্তর লিখবে 3 জানুয়ারি। তারপরে দেখো 17 নম্বর, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অপসূর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? উত্তর লিখবে 15 কোটি 20 লক্ষ কিলোমিটার। এবার দেখো চলে আসছি 18 নম্বর, জিপিএস এর পুরো নাম কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, জিপিএস এর পুরো নাম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। 19 নম্বর, কোন তারিখে দক্ষিণ গোলার্ধে বৃহত্তম দিন হয়? উত্তর লিখবে 22শে ডিসেম্বর। এবার দেখো সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে, প্রতিটি প্রশ্নের মান 1। এখানে দেখো প্রথমটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, শরৎকালীন বিষুব হয় 23শে সেপ্টেম্বর। তারপরটা দক্ষিণ অয়নান্দ দিবস হলো 21শে ডিসেম্বর, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সূর্যের উত্তরায়ণ শেষ হয় 21শে জুন। আচ্ছা, আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো কিন্তু প্রতিটি বিদ্যালয়ের জন্যই খুব ইম্পর্টেন্ট, পার্টিকুলার যে কোনো স্কুলের জন্য ইম্পর্টেন্ট কোনো স্কুলের জন্য ইম্পর্টেন্ট নয় সেরকম কিছু নয়, প্রতিটি বিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট। এইগুলো তোমরা ভালো করে পড়ে যাও, খাতার মধ্যে সুন্দর করে টুকে মুখস্থ করো, দেখে পরীক্ষায় প্রচুর কমন পাবে এখান থেকে তোমরা। তো সূর্যের উত্তরায়ণের শেষ কবে হলো? 21শে জুন। পৃথিবীর আবর্তনের গতিবেগ সবচেয়ে বেশি হয় নিরক্ষীয় অঞ্চলে। 5 নম্বর, ইম্পর্টেন্ট প্রশ্ন খুব, পৃথিবীর কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার। 6 নম্বর, 21শে মার্চ মধ্যাহ্নে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে নিরক্ষরেখায়। 7 নম্বর, পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণ করে হেলে থাকে? উত্তর লিখবে 66.5 ডিগ্রি কোণ করে। 8 নম্বর, পৃথিবীর পরিক্রমণ গতির জন্য ভূপৃষ্ঠে কি হয়? উত্তর লিখবে ঋতু পরিবর্তন হয়। 9 নম্বর, যে বছর লিপিয়ার বা অধিবর্ষ হয় সেই বছরই দিনের সংখ্যা হয় 366 দিন। 10 নম্বর দেখো, অধিবর্ষ প্রথম আবিষ্কার করেন কারা? মিশরীয়রা। 11 নম্বর, লাঠির ছায়া সবচেয়ে ছোট হয় দুপুরবেলা। দুপুরবেলা এখানে প্রশ্ন এরকম আসতে পারে, মানুষের ছায়া সবচেয়ে ছোট কখন হয়? লাঠির ছায়া না বলে, তো সেটাও কিন্তু দুপুরবেলাতেই হবে। 12 নম্বর, বিজ্ঞানীরা আন্টার্কটিকা অভিযানে যান ডিসেম্বর মাসে। 13 নম্বর, মহাবিষুবের দিনে সূর্যোদয় হয় সকাল 6টায়। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, তোমাদের এর আগে অল সাবজেক্টের সাজেশন দিয়েছি, এছাড়াও রায় মার্টিনের যে প্রশ্নবিচিত্রা আছে তার প্রশ্ন উত্তরগুলো দেওয়া হয়েছে,
এছাড়াও চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন সাবজেক্টের সাজেশন সেগুলো কিন্তু দেওয়া চলছে। সেগুলোর জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে তোমরা দেখে নিও, সেই সাবজেক্টগুলো তোমরা ওখানেই পেয়ে যাবে। 14 নম্বর, দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য সবচেয়ে বড় হয় কোন তারিখে? উত্তর লিখবে 22শে ডিসেম্বর। 15 নম্বর, রকেটের মাধ্যমে কৃত্রিম উপগ্রহ পাঠানো হয় যে গতিতে, তা হলো 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এবার বলেছে শূন্যস্থান পূরণ করতে বলেছে। দেখো প্রথমে কি বলেছে, প্রথমটা ড্যাশ তারিখে মকর সংক্রান্তি হয়, উত্তর লিখবে 22শে ডিসেম্বর। 2 নম্বর, ইম্পর্টেন্ট প্রশ্ন, সৌরদিন সংগঠিত হয় ড্যাশ গতির ফলে, উত্তর লিখবে আবর্তন গতির ফলে। 3 নম্বর, ড্যাশ মাসে সূর্য পৃথিবী থেকে সবচেয়ে দূরে থাকে, উত্তর হচ্ছে জুলাই মাসে। তারপরে সূর্য পৃথিবীর তুলনায় কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। 5 নম্বর, পরিক্রমণের বেগ বাড়ে ড্যাশ অবস্থানে, পরিক্রমণের বেগ বাড়ে অনুসর অবস্থানে। ঠিক আছে। 6 নম্বর, প্রচন্ড ইম্পর্টেন্ট প্রশ্ন, শীতকালে সূর্যকে আমরা উত্তর গোলার্ধে সামান্য ড্যাশ দেখি, উত্তর হচ্ছে বড় দেখি। তারপরটা ইম্পর্টেন্ট, সুমেরু প্রভার অপর নাম কি? উত্তর লিখবে আরোরা বোরিয়ালিস। ঠিক আছে। তারপর দেখো 8 নম্বরে চলে যাচ্ছি, দক্ষিণ গোলার্ধে বড়দিনের উৎসব ড্যাশকালে পালন করা হয়, গ্রীষ্মকালে। আর উত্তর গোলার্ধে আমরা জানি শীতকালে হয়। 9 নম্বর, 2 মেরু অঞ্চলে সূর্যরশ্মি ড্যাশ ভাবে পড়ে, উত্তর লিখবে তীর্য হয়ে পড়ে। 10 নম্বর, শীতকালে দিনের দৈর্ঘ্য ড্যাশ হয়, উত্তর লিখবে ছোট হয়। তারপরে দেখো 11 নম্বর, ড্যাশ অঞ্চলে সর্বদা গ্রীষ্ম ঋতু বিরাজ করে, উত্তর লিখবে নিরক্ষীয় অঞ্চলে। তারপরেরটা দেখো, কত তারিখে কুমিরুতে 24 ঘন্টা দিন থাকে, উত্তর লিখবে 22শে ডিসেম্বর। তারপর 13 নম্বর দেখো, উত্তরায়ণের শেষ সীমার নাম, উত্তরায়ণের শেষ সীমার নাম হচ্ছে, দেখো এখানে কর্কট ক্রান্তি রেখা। তারপরে দেখো 14 নম্বর, 14 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ। কি বলেছে, পৃথিবীর নিরক্ষীয় ব্যাসের দৈর্ঘ্য প্রায়, নিরক্ষীয় ব্যাস বলেছে, তো নিরক্ষীয় ব্যাসের দৈর্ঘ্য হলো 12,757 কিলোমিটার। 15 নম্বর দেখো, পরিক্রমণ গতির ফলে পৃথিবীতে ড্যাশ পরিবর্তন হয়, উত্তর লিখবে ঋতু পরিবর্তন হয়। তারপরে কি বলেছে, 16 নম্বরটা, নিরক্ষরেখা বরাবর প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। নেক্সট, মেরু অঞ্চলে সারা বছরই ড্যাশ কাল বিরাজ করে, কি কাল বিরাজ করে মেরু অঞ্চলে? মেরু অঞ্চলে সারা বছরই শীতকালই বিরাজ করে। 18 নম্বর, উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে যখন শীতকাল। এবার চলে আসবো আমরা 19 নম্বরে, এক নক্ষত্র দিন বলা হয় ড্যাশকে, কাকে বলা হয় এক নক্ষত্র দিন? 23 ঘন্টাকে এক নক্ষত্র দিন বলা হয়, 23 ঘন্টা 56 মিনিট। ঠিক আছে। এবার দেখো ডিএ কি বলেছে, সঠিক উত্তরের পাশে ঠিক এবং ভুল উত্তরের পাশে ভুল বসাও। তো ঠিক হলে রাইট এবং ভুল হলে কাটা আমি দিচ্ছি। ঠিক আছে। তো প্রথমটা দেখো কি বলেছে, পৃথিবী ও সূর্যের মধ্যে সর্বাধিক দূরত্ব সর্বাধিক হয় 3রা জানুয়ারি, এটা ভুল, তাই জন্য আমি এখানে কাটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে। এর জন্য সঠিক উত্তর সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে নেবে এবং সেখানে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গা থেকে লিখলে সেটা লিখতে কিন্তু ভুলবে না। 2 মেরুতে সারা বছর গ্রীষ্মকাল থাকে, এটাও কিন্তু ভুল। 22শে ডিসেম্বরকে মকর সংক্রান্তি বলে, এটা ঠিক, তাই জন্য এখানে আমি রাইট দিচ্ছি। 4 নম্বর দেখো, অপসূর অবস্থানের সময় পৃথিবীর গতিবেগ, অপসূর অবস্থানের সময় পৃথিবীর গতিবেগ কি থাকে? কম থাকে বলছে, তো এটাও কিন্তু ঠিক, সেই জন্য রাইট দিলাম। পরেরটা, প্রতিটি গ্রহ বৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে, তো 5 নম্বরটা কিন্তু ভুল রয়েছে। উপবৃত্তাকার তোমরা কিন্তু এর আগেই পড়লে। অয়ন শব্দটির অর্থ গতি, এটাও কিন্তু ভুল, তাই জন্য কাটা দিচ্ছি। 7 নম্বর দেখো, অপসূর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম থাকে, এটাও ভুল, তার জন্য কাটা দিলাম। নিরক্ষীয় অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না, এটা একদম ঠিক, তাই জন্য আমি রাইট দিলাম। 9 নম্বর, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর দিন রাতের দৈর্ঘ্য সমান, এটাও কিন্তু ঠিক, এই জন্য রাইট দিলাম। এর আগেই কিন্তু এমসিকিউতে এরকম একটা প্রশ্ন পড়িয়েছি। 2100 সালটি অধিবর্ষ, এটা কিন্তু ভুল, তাই জন্য কাটা দিলাম। তারপরে দেখো 11 নম্বরটা, দক্ষিণ গোলার্ধে সূর্যের লম্ব কিরণের শেষ সময় হলো মকরক্রান্তি রেখা, এটা ঠিক, তাই জন্য রাইট দিলাম। পরেরটা দেখো 12 নম্বর, মেরু অঞ্চল থেকে নিরক্ষরেখার দিকে সূর্যরশ্মি ক্রমশ তীর্যক হয়ে পড়ে, এটা ভুল, তাই জন্য কাটা দিলাম। তারপরটা বিষুব কথার অর্থ সমান দিন ও রাত্রি, এটা কিন্তু ঠিক, তাই জন্য আমরা রাইট দিলাম। এবার দেখো আমরা পরবর্তীতে চলে আসছি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, প্রতিটি প্রশ্ন মানে এক আছে। দেখো বাম স্তম্ভে কি আছে, মহাবিষুব, জলবিষুব, অপসূর, অনুসূর।
আর ডান স্তম্ভে আছে 3 জানুয়ারি, 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর আর 4ই জুলাই। তো বাম স্তম্ভের সঙ্গে এবার আমরা ডান স্তম্ভ মিল করব। দেখো প্রথমে এটা আছে মহাবিষুব, অর্থাৎ 1.1 যেটা আছে সেটা মিল হবে 21শে মার্চ। নেক্সট জলবিষুব 1.2 যেটা জলবিষুব রয়েছে সেটা হবে 23শে সেপ্টেম্বর। তারপরে 1.3 অপসুর রয়েছে, অপসুরের সঙ্গে মিল হবে 4ই জুলাই। তারপরে 1.4 যেটা রয়েছে অনুসুর, অনুসুরের সঙ্গে মিল হবে 3 জানুয়ারি। আশা করি মিলটা তোমরা সকলে বুঝতে পেরেছ। আরেকটা মিল আছে, দেখো আরেকটা মিল চলে আসছে আমরা। বাম স্তম্ভে আছে 1 সৌর বছর, উত্তর গোলার্ধে যখন বসন্তকাল, পৃথিবীর নিরক্ষীয় পরিধি, কুমরি প্রভার অপর নাম, পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে কম হয়। ডান স্তম্ভে আছে 3 জানুয়ারি, 40,075 কিলোমিটার, অরোরা অস্ট্রালিস, 365 দিন 6 ঘন্টা, দক্ষিণ গোলার্ধে তখন শরৎকাল। তো এই মিলটা আমরা করব। প্রথমে দেখো 2.1, 2.1 যেটা আছে কি রয়েছে 1 সৌর বছর, 1 সৌর বছর হচ্ছে 365 দিন 6 ঘন্টা, তাহলে একের সঙ্গে ঘরটা মিল করে নিলাম। তারপরে দেখো অন্য কালারে দেখাই, উত্তর গোলার্ধে যখন বসন্তকাল 2.2, 2.2 এর সঙ্গে এটা মিল হবে দক্ষিণ গোলার্ধে তখন শরৎকাল। এবার আসছে দেখো 2.3 পৃথিবীর নিরক্ষীয় পরিধি, পৃথিবীর নিরক্ষীয় পরিধির সঙ্গে মিল হবে 40,075 কিলোমিটার। তারপর 2.4 কুমেরু প্রভার অপর নাম, কুমেরু প্রভার অপর নাম হচ্ছে অরোরা অস্ট্রালিস। এটাকে তোমরা অরোরা বরিয়ালিস পড়েছ, এবার অরোরা অস্ট্রালিস তোমরা জানলে। নেক্সট দেখো একটাই বেঁচে আছে, পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে কম হয় কবে হয়? 3 জানুয়ারি, অর্থাৎ ক যেটা আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এবার দেখো সম্পর্ক নির্ধারণ করো। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। দেখো উদীয়মান সূর্যের দেশ ইজ টু ড্যাশ, নিশ্চিত সূর্যের দেশ ইজ টু নরওয়ে। তো এখানে কি হবে? প্রথম যেটা হবে সেখানে হবে জাপান হবে। তারপর দেখো কর্কট সংক্রান্তি যদি 21শে জুন হয়, তাহলে মকর সংক্রান্তি কবে হবে? মকর সংক্রান্তি আমরা এর আগেই বললাম 22শে ডিসেম্বর হবে। 3 নম্বর দেখো ড্যাশ হচ্ছে এর সঙ্গে হচ্ছে 22শে ডিসেম্বর থেকে 21শে জুন, আর দক্ষিণায়ন 21শে জুন থেকে 22শে ডিসেম্বর। তো এই ড্যাশে কি হবে? তো 3 নম্বর যেটা হবে, 3 নম্বর হচ্ছে উত্তরায়ণ। 4 নম্বর দেখো অপসুর, অপসুরের সঙ্গে কি হবে যাতে অনুসুরের সঙ্গে 3 জানুয়ারি মিলে, অর্থাৎ 3 জানুয়ারি মিলে, তাহলে অপসুরের সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে 4 জুলাই বা 4 জুলাই। 5 নম্বর বসন্তকালীন বিষুব, এর সঙ্গে কি হবে যাতে শরৎকালীন বিষুবের সঙ্গে 23শে সেপ্টেম্বর মেলে? 5 নম্বর যেটা হবে 21শে মার্চ। ঠিক আছে। 6 নম্বর নিরক্ষরেখার সঙ্গে কি হবে? দেখো যাতে কর্কটক্রান্তি রেখার সঙ্গে 23.5 ডিগ্রি উত্তরটা ম্যাচ খায়। তো 6 নম্বর যেটা হচ্ছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি হবে। 7 নম্বর চলে আসছি। 7 নম্বর দেখো এখানে ড্যাশ আছে, তার সঙ্গে শীতকাল আর দক্ষিণ গোলার্ধের সঙ্গে গ্রীষ্মকাল। তো 7 নম্বর যেটা হচ্ছে এটা হবে উত্তর গোলার্ধ। ঠিক আছে, এবার দেখো বৈসাদৃশ্যটি খুঁজে বের করে লেখো। প্রশ্নের মান 1 করে আছে, অর্থাৎ যেটা ভুল সেটা খুঁজে বের করে লিখতে হবে। আমি এটা লাল দিয়ে দেখাচ্ছি। দেখো দেখো এর মধ্যে যেটা অমিল আছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত, এর মধ্যে যেটা অমিল আছে সেটা হচ্ছে বর্ষা। নেক্সট দেখো 2 নম্বরটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 21শে মার্চ, 21শে জুন, 22শে ডিসেম্বর আর 24শে সেপ্টেম্বর, এর মধ্যে যেটা মিসম্যাচ আছে সেটা হচ্ছে 24শে সেপ্টেম্বর। নেক্সট ভারত, ডেনমার্ক, নরওয়ে, স্পেন, এর মধ্যে যেটা মিসম্যাচ ভারত। এবার বোধমূলক প্রশ্ন, প্রতি প্রশ্নের মান 1। কি আছে প্রথমটা দেখো, 1 নম্বরে চলে আসছি। আমার জন্যই পৃথিবী সূর্যের চারিদিকে এবং চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘুরে চলেছে, আমি কে? 2 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, আমি আমার জন্মদিন 4 বছর অন্তর পালন করি, আমি কে? আচ্ছা সরি, প্রথমটার উত্তর বলা হয়নি। প্রথমটার উত্তর হচ্ছে মহাকর্ষ শক্তি। 2 নম্বর যেটা আমি আমার জন্মদিন 4 বছর অন্তর পালন করি, আমি কে? আমি হচ্ছি ফেব্রুয়ারি। ঠিক আছে, তারপরে 29শে ফেব্রুয়ারি, বা যেটাকে অধিবর্ষ আমরা বলতে পারি। 3 নম্বর দেখো আমার উপরে সূর্য 22শে ডিসেম্বর লম্বভাবে কিরণ দেয়, আমি কে? আমি হচ্ছি মকরক্রান্তি রেখা। 4 নম্বর আমার উপর সূর্য 21শে জুন লম্বভাবে কিরণ দেয়, আমি কে? আমি হচ্ছি কর্কটক্রান্তি রেখা। এবার দেখো আয়ে কি আছে, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রশ্নের মান আছে 2 করে এখানে। ঠিক আছে, প্রথম প্রশ্ন দেখো রবিমার্ক বা সূর্যের আপাত বার্ষিক গতি কি? ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বরটা
কর্কট সংক্রান্তি কাকে বলে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু তোমাদের বইয়ে পেয়ে যাবে। যদি কোনোটা তোমাদের না পাও সেটা কমেন্টে লিখবে, আমি তোমাদের সেই উত্তরগুলো দিয়ে দেবো, ঠিক আছে। 3 নম্বর, মকর সংক্রান্তি কাকে বলে। 4 নম্বর, পৃথিবীর কক্ষতল কি। প্রতিটি প্রশ্ন কিন্তু খাতায় ভালো করে টুকে তার উত্তরগুলো লিখে মুখস্থ করবে। 5 নম্বর, সৌর বছর কি। 6 নম্বর, বার্ষিক গতির প্রভাবগুলি লেখো। 7 নম্বর, ঋতুচক্র বলতে কি বোঝো। 8 নম্বর, ছায়াবৃত্ত কাকে বলে। 9 নম্বর, মুক্তিবেগ কাকে বলে। এগুলো কিন্তু কি ইম্পর্টেন্ট প্রশ্ন করা খুব। তারপরে দেখো, সংক্রান্তি বলতে কি বোঝো। 11 নম্বর, পৃথিবী মহাকাশে ছিটকে না গিয়ে কিভাবে সূর্যের চারপাশে ঘুরছে। 12 নম্বরটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অধিবর্ষ কি। 13 নম্বর, পৃথিবীর অক্ষ বলতে কি বোঝো। 14 নম্বর, পরিক্রমণ গতি বলতে কি বোঝো। 15 নম্বর, পৃথিবীর কক্ষতল বলতে কি বোঝো। 16 নম্বর, গ্রীষ্ম কেন শীতের থেকে গরম। 17 নম্বর, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পৃথিবীর উপর আমরা অবস্থান করি কিন্তু আমরা ছিটকে পড়ি না কেন। এবার দেখো, টিকা লিখতে বলেছে, প্রতিটি প্রশ্নের মান 2 করে আছে। কি টিকা আছে দেখো, জিওয়েড এর টিকা, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অনুসুর, অপসুর, সূর্য উত্তরায়ণ। 5 নম্বর যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, কুমেরু প্রভা। আর 6 নম্বর মহাবিষুব। 7 নম্বর কর্কট সংক্রান্তি। 8 নম্বর মকর সংক্রান্তি। তারপরে দেখো কি আছে, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান আছে 3 করে। পৃথিবীর কক্ষপথের বৈশিষ্ট্যগুলি লিখতে বলেছে। 2 নম্বর, পৃথিবীর ঋতু পরিবর্তনের কারণ কি। 3 নম্বর, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, জলবিষুব মহাবিষুব কাকে বলে, 1+1। 4 নম্বর, পৃথিবীর পরিক্রমণের বৈশিষ্ট্য লেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন খুব। 5 নম্বর, উত্তর গোলার্ধে যখন শীতকাল, দক্ষিণ গোলার্ধে যখন গ্রীষ্মকাল কেন। তারপরে অপসুর ও অনুসুরের মধ্যে পার্থক্য লিখতে বলেছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7 নম্বর, কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য লেখো। 8 নম্বর, দেখবে তোমাদের রায়মার্টিনে অনেক পেপারেই তোমরা 8 নম্বরের প্রশ্নটা পেয়ে যাবে, পৃথিবীর কক্ষপথ ও কক্ষতলের মধ্যে পার্থক্য। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে চলে আসছি রচনাধর্মী প্রশ্ন, এই চ্যাপ্টার থেকে কি পড়ে তোমরা প্র্যাকটিস করে যাবে। প্রথমটা দেখো ইম্পর্টেন্ট, পৃথিবীর আবর্তন গতির ফলাফল ভালো করে পড়ে যাবে। পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফল লেখো। চিত্রসহ ঋতুচক্রের পরিচয় দাও। চিত্রসহ ঋতু পরিবর্তনের কারণগুলি লেখো। পৃথিবীর পরিক্রমণ গতির বৈশিষ্ট্য লেখো। সূর্যের দৈনিক আপাত গতি ও বার্ষিক আপাত গতির মধ্যে পার্থক্য লেখো। তো এইটা হচ্ছে তোমাদের যে প্রথম চ্যাপ্টার রয়েছে তার সাজেশন। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে পড়ে যাবে। তোমাদের এর পরবর্তীতে দ্বিতীয় চ্যাপ্টার করাবো। এতদূর অবধি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আমাদের এখনকার আলোচ্য যে চ্যাপ্টার সেটা রয়েছে তোমাদের ভূগোলের যে দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে, ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়, তার সাজেশন প্রশ্ন উত্তর। প্রথমে দেখো কি বলেছে, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান 1 করে রয়েছে। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, নিরক্ষরেখার মান কত। তোমার উত্তর লিখবে 0 ডিগ্রি। 2 নম্বর, পৃথিবীর মাঝখানে অবস্থিত বৃত্তাকার কাল্পনিক রেখার নাম কি। তোমরা উত্তর লিখবে নিরক্ষরেখা। 3 নম্বর দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পৃথিবীর কোন রেখায় সারা বছর দিনরাত্রি সমান থাকে। উত্তর হচ্ছে বিষুব রেখায়। তারপরে দেখো 4 নম্বর, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে যন্ত্রের সাহায্যে মধ্যাহ্ন সূর্যের অবস্থান দেখা যায় এবং তার সাহায্যে স্থানীয় সময় নির্ণয় করা যায় তার নাম কি। তো এটার যেটা উত্তর সেটা হবে সেক্সটাইন যন্ত্র। তারপর দেখো 5 নম্বর, রাত 12টার পর থেকে পরদিন দুপুর 12টার আগে পর্যন্ত সময়কে কি বলা হয়। উত্তর লিখবে AM। 6 নম্বর, ইম্পর্টেন্ট প্রশ্ন খুব, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত। উত্তর লিখবে প্রায় 15 কোটি কিলোমিটার। 7 নম্বর, ক্ষুদ্রতম সমাক্ষরেখার নাম কি। উত্তর লিখবে সুমেরু কুমেরু বিন্দু। 8 নম্বর দেখো, সর্বোচ্চ অক্ষরেখা কোনটি মানটা এখানে ভুল হয়ে গেছে। উত্তর লিখবে সুমেরু ও কুমেরু বিন্দু। তারপর দেখো 9 নম্বর, পৃথিবীর সর্বোচ্চ অক্ষাংশ কত। উত্তর লিখবে তোমরা, পৃথিবীর যে সর্বোচ্চ অক্ষাংশ সেটা হচ্ছে 90 ডিগ্রি উত্তর এবং 90 ডিগ্রি দক্ষিণ। তারপরে দেখো সর্বনিম্ন অক্ষাংশ কত, সেটা হচ্ছে 0 ডিগ্রি, যেটা হচ্ছে নিরক্ষরেখা। 11 নম্বর দেখো, কোন রেখাকে পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা বলে। উত্তর লিখবে মূল মধ্য রেখাকে। 12 নম্বর, প্রত্যেক দ্রাঘিমা রেখা নিরক্ষরেখার সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে। এর উত্তর তোমরা লিখবে 90 ডিগ্রি কোণে হেলে থাকে। তারপরে দেখো 13 নম্বর, ভারতের প্রমাণ সময়ের সঙ্গে গ্রিনিচের সময়ের পার্থক্য কত। উত্তর যেটা লিখবে 5 ঘন্টা 30 মিনিট। আচ্ছা, আগেরটার উত্তর হচ্ছে 90 ডিগ্রি কোণে হেলে থাকে, ঠিক আছে। 14 নম্বর দেখো, মকরক্রান্তি রেখার মান কত। মকরক্রান্তি রেখার মান হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ। তারপরে দেখো সঠিক উত্তর নির্বাচন করো, প্রশ্নের মান আছে 1 করে। গ্রিনিচের সময় নির্ধারণ করা হয় ক্রোনোমিটার দ্বারা।
পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করেছে মূল মধ্যরেখা। সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপ 1013.25 মিলিবার। মূল মধ্যরেখাটি কোন শহরের উপর দিয়ে গেছে? উত্তর লিখবে লন্ডন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভূগোলকের গায়ে কল্পিত দ্রাঘিমারেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত। 6 নম্বর, পশ্চিমবঙ্গের প্রায় মাঝ বরাবর যে অক্ষরেখাটি গেছে তার নাম কর্কটক্রান্তি রেখা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেক দ্রাঘিমারেখা হলো বৃত্তাকার, উপবৃত্তাকার নাকি অর্ধবৃত্তাকার? উত্তর হচ্ছে অর্ধবৃত্তাকার। 8 নম্বর, প্রত্যেক অক্ষরেখা হলো বৃত্তাকার। 9 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোট দ্রাঘিমারেখার সংখ্যা কটি? 360টি। 10 নম্বর, 1 ডিগ্রি অন্তর পৃথিবীতে কল্পিত অক্ষরেখার সংখ্যা 179টি। এবার দেখো শূন্যস্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম যে প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে কোনটা ভাগ করেছে? দেখো কে ভাগ করেছে? সমানভাবে ভাগ করেছে নিরক্ষরেখা। তারপর দেখো অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল। 3 নম্বর, কর্কট ক্রান্তি রেখাটি সূর্যের উত্তরায়ণের শেষ সীমা। 4 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ। 4 নম্বরটা দেখো কর্কট ক্রান্তি রেখার অক্ষাংশের মান হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর, আর মকর ক্রান্তি রেখা হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ। 5 নম্বর, দ্রাঘিমা রেখাকে ড্যাশ রেখাও বলা হয়, দ্রাঘিমা রেখাকে দেশান্তর রেখাও বলা হয়। 6 নম্বর, প্রতি ডিগ্রি অক্ষরেখাকে ড্যাশ মিনিটে ভাগ করেছে। উত্তর লিখবে 4 মিনিটে ভাগ করেছে। 7 নম্বর খুব গুরুত্বপূর্ণ, নিরক্ষরেখার সমান্তরালে বৃত্তাকার কল্পিত রেখাগুলি হলো, নিরক্ষরেখার সমান্তরালে বৃত্তাকার কল্পিত রেখা হচ্ছে অক্ষরেখা। তারপর দেখো কলকাতার অক্ষরেখার মান কত? কলকাতার অক্ষরেখার মান হচ্ছে 22.5 ডিগ্রি উত্তর, অর্থাৎ 22 ডিগ্রি 30 মিনিট উত্তর। তারপর দেখো 9 নম্বর, কলকাতার দ্রাঘিমার মান কত? উত্তর লিখবে 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 10 নম্বর, পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিলোমিটার মতো। তারপর দেখো সঠিক উত্তরের পাশে ঠিক এবং ভুল উত্তরের পাশে ভুল বসাবে। ঠিক হলে তাহলে আমি রাইট দিচ্ছি, আর ভুল হলে আমরা কাটা দিচ্ছি। প্রথমটা, দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য থেকে স্থান দুটির সময়ের পার্থক্য জানা যায়, এটা ঠিক, রাইট দিলাম। অক্ষরেখাগুলি প্রতিটি অর্ধবৃত্ত, এটা ভুল, তাই জন্য আমরা এখানে কাটা দিলাম। পরেরটা দেখো নিরক্ষরেখার পরিধি সবচেয়ে বেশি, তো এটার কিন্তু 3 নম্বর যেটা আছে সেটা ঠিক, তাই জন্য আমরা রাইট দিলাম। 4 নম্বর, পৃথিবীর যে কোনো জায়গায় অক্ষাংশ ও দ্রাঘিমা জানার একটি অত্যাধুনিক ব্যবস্থা হলো জিপিএস, এটা ঠিক। তারপরে দেখো 5 নম্বর, স্থানীয় সময় নির্ণয় করা হয় সমকক্ষ রেখাকে ভিত্তি করে। 5 নম্বরটা ভুল। 6 নম্বর, মহাবৃত্তের উদাহরণ হলো মূল মধ্যরেখা, এটা হচ্ছে ভুল, তাই জন্য কাটা দিলাম। 7 নম্বর, 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি লম্ব স্থানকে নিম্ন অক্ষাংশ বলা হয়। 7 নম্বরটা ভুল, তাই জন্য কাটা দিলাম। 8 নম্বরটা, 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি লম্ব স্থানকে উচ্চ অক্ষাংশ বলা হয়, এটা ঠিক, এটা রাইট দিলাম। তারপর 9 নম্বর, আন্তর্জাতিক তারিখরেখার মান 180 ডিগ্রি, এটা ঠিক, এই জন্য রাইট দিলাম। এবার দেখো চলে আসছি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলেছি। প্রতিটি প্রশ্নের মান 1। দেখো বাম স্তম্ভে কি রয়েছে? মহাবৃত্ত, গ্রিনিচ শহর, ক্রোনোমিটার, দেশান্তর রেখা। আর ডান স্তম্ভে কি রয়েছে? ডান স্তম্ভে রয়েছে লন্ডন, গ্রিনিচের সময়মাপক ঘড়ি, দ্রাঘিমা রেখা আর নিরক্ষরেখা, এগুলো রয়েছে ডান স্তম্ভ। এবার যদি আমরা বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করি তাহলে আমরা কি পাবো দেখি। প্রথমটা দেখো, প্রথমে 1 নম্বরে যেটা রয়েছে মহাবৃত্ত, তার সঙ্গে মিল হবে নিরক্ষরেখা। 2 নম্বর যেটা রয়েছে গ্রিনিচ শহর, গ্রিনিচ শহরের সঙ্গে মিল হবে দেখো লন্ডন। 3 নম্বর দেখো ক্রোনোমিটার, ক্রোনোমিটারের সঙ্গে মিল হবে গ্রিনিচ এর সময়মাপক ঘড়ি। একটা থেকে গেল দেশান্তর রেখা, দেশান্তর রেখা হচ্ছে দ্রাঘিমা রেখা। ঠিক আছে, এবার দেখো বৈসাদৃশ্য যেটা সেটা খুঁজে বের করতে হবে, যেটা এর মধ্যে ম্যাচ খাচ্ছে না। প্রথমটা দেখো মূল মধ্যরেখা, দেশান্তর রেখা, 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা, এর মিসম্যাচ হচ্ছে বিষুবরেখা। মানচিত্র, বই, দেওয়াল মানচিত্র, গ্লোব, গ্রিড মানচিত্র, যেটা মিসম্যাচ গ্লোব। 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 190 ডিগ্রি পশ্চিম, 188 ডিগ্রি পূর্ব আর 79 ডিগ্রি উত্তর, এটা হচ্ছে মিসম্যাচ হচ্ছে 79 ডিগ্রি উত্তর। তারপর দেখো কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, সুমেরুবৃত্ত আর সুমেরু, এর মধ্যে সুমেরুটা হচ্ছে মিসম্যাচ। এবার বোধমূলক প্রশ্নে আমরা চলে আসছি, অর্থাৎ জিতে যেটা রয়েছে দেখো প্রথমটা, আমরা দুটি এমন এক অক্ষরেখা যারা বিন্দুর আকারে অবস্থান করি, আমরা কারা? উত্তর লিখবে 90 ডিগ্রি উত্তর এবং 90 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। 2 নম্বর, প্রথমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। 2 নম্বর দেখো পৃথিবীর কোন গোলার্ধের দেশ সবচেয়ে আগে সূর্যালোক পায়? উত্তর লিখবে পূর্ব গোলার্ধের। 3 নম্বর, আমি পূর্ব গোলার্ধের একটি স্থান, আমার দ্রাঘিমা 11 ডিগ্রি পূর্ব, এখানে এখন সকাল 8টা হলে 12 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় কটা বাজবে? উত্তর হবে
8টা 4 মিনিট বাজবে। ঠিক আছে, তোমরা করে দেখে নেবে। 8টা 4 মিনিট হবে উত্তর, সকাল 8টা 4 মিনিট। ঠিক আছে, এবার দেখো এই যেটা রয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নাবলী, প্রশ্নের মান আছে 2 করে। প্রথমে যেটা প্রশ্ন আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নম্বর, পৃথিবীর উপর অবস্থিত কোন স্থানের সঠিক অবস্থান কিভাবে নির্ণয় করা যায়? 2 নম্বর, প্রতিটি অক্ষরেখার কৌণিক মান 360 ডিগ্রি কেন? নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলার কারণ কি? আচ্ছা, আমি আগেও বলেছি আবারও বলছি, এই উত্তরগুলো তোমরা বইয়ে পেয়ে যাবে, যদি না পারো কমেন্টে জানাবে, আমি সেই উত্তরগুলো তোমাদের দিয়ে দেবো। 4 নম্বর, অক্ষাংশ কাকে বলে? 5 নম্বর, প্রতিপাদ্য স্থান কাকে বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 6 নম্বর, কৌণিক দূরত্ব কি? 7 নম্বর, মূল মধ্যরেখার 3টি প্রধান বৈশিষ্ট্য লেখো। 8 নম্বর, আন্তর্জাতিক তারিখ রেখার বৈশিষ্ট্য লেখো। 9 নম্বর, প্রমাণ সময় বলতে কি বোঝো? 10 নম্বর, পূর্ব দ্রাঘিমা ও পশ্চিম দ্রাঘিমা কাকে বলে? 11 নম্বর, দ্রাঘিমা রেখাকে মধ্যাহ্ন রেখা বলা হয় কেন? 12 নম্বর কি আছে? এটা কোন দিকে হবে? হ্যাঁ, পৃথিবীর কোন দিকে গেলে সময় এগিয়ে যায় ও কেন? 13 নম্বর, পৃথিবীর অক্ষ বলতে কি বোঝো? 14 নম্বর, রৈখিক দূরত্ব কত বলে? বা টিকা দিয়েছে দেখো, প্রশ্নের মান 2 আছে। অক্ষাংশ, প্রমাণ সময়, মহাবৃত্ত, মূলমধ্যরেখা, কৌণিক দূরত্ব, আন্তর্জাতিক তারিখ রেখা। তারপরে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান আছে 3 করে। প্রথম প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য ভালো করে করে যাবে। স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য ইম্পর্টেন্ট। অক্ষরেখার প্রধান বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ। 4 নম্বর, দ্রাঘিমা রেখার 3টি বৈশিষ্ট্য লেখো। 5 নম্বর, নিরক্ষরেখার গুরুত্ব লেখো। প্রতিপাদ্য স্থান কাকে বলে উদাহরণ দাও। 7 নম্বরটা গুরুত্বপূর্ণ, জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম সম্পর্কে যা জানো লেখো। তারপর দেখো রচনাধর্মী যে প্রশ্নগুলো আছে, 5 নম্বরের যে প্রশ্ন 5 মান। প্রথম প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, গ্রিনিজের সময় ও ভারতের প্রমাণ সময়ের মধ্যে সম্পর্কে সময়ের পার্থক্য নিরূপণ করো। 2 নম্বর, অক্ষরেখা ও অক্ষাংশের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ, কোন স্থানের অক্ষাংশ কিভাবে নির্ণয় করবে উদাহরণ সহ বুঝিয়ে দাও। 4 নম্বরটা গুরুত্বপূর্ণ, দেখো দ্রাঘিমা রেখাকে মধ্যাহ্ন রেখা বলা হয় কেন? 5 নম্বর, ভৌগোলিক জালক কাকে বলে, এর গুরুত্ব কি? 6 নম্বর, পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখাগুলির চিত্রসহ পরিচয় দাও। তো এই গেল তোমার দ্বিতীয় চ্যাপ্টার। এখনো অবধি তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আগেও বলেছি আবারও বলছি, এর উত্তরগুলো কিন্তু খাতায় সুন্দর করে লিখবে। এখান থেকে তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট পাবে এবং পরীক্ষার পর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এখান থেকে তোমরা কত নম্বরের প্রশ্ন কমন পেলে। তোমাদের পরবর্তী যে চ্যাপ্টারটা রয়েছে অর্থাৎ 3য় অধ্যায় বায়ুচাপ, তো বায়ুচাপ থেকে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রশ্নের মান হচ্ছে 1। কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর লিখবে ব্যারোমিটার। তারপরে 2 নম্বর যে প্রশ্ন, বায়ু চাপ দেয় কেন? বায়ুর ওজন আছে তাই বায়ু চাপ দেয়। 3 নম্বর, প্রতি 1000 মিটার উচ্চতায় কত ডিগ্রি হারে তাপমাত্রা কমে যায়? উত্তর লিখবে 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে। 4 নম্বর, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো ব্যারোমিটার যন্ত্রটি কোন পদার্থে পরিপূর্ণ? উত্তর লিখবে পারদে পরিপূর্ণ। 5 নম্বর, পৃথিবীর কোন গোলার্ধে বায়ুর চাপ সবচেয়ে বেশি? তো এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে উত্তর গোলার্ধে। 6 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো পৃথিবীতে কটি প্রধান বায়ুচাপ বলয় আছে? উত্তর হচ্ছে 7টি। তারপর দেখো 7 নম্বর যেটা রয়েছে, 7 নম্বর রয়েছে স্বাভাবিক বায়ুর চাপ কত? উত্তর লিখবে 980 থেকে 1050 মিলিবার। 8 নম্বর রয়েছে বায়ু কোন কোন দিক থেকে চাপ দেয়? উত্তর লিখবে বায়ু সব দিক থেকেই চাপ দেয়। 9 নম্বর খুব গুরুত্বপূর্ণ, কোন স্থানে বায়ুর চাপ খুবই বেশি থাকে? উত্তর লিখবে উচ্চচাপ কেন্দ্রে। 10 নম্বর, পর্বত শীর্ষে বায়ুর চাপের পরিমাণ কিরূপ থাকে? উত্তর লিখবে কম থাকে। 11 নম্বর, কোন কাল্পনিক রেখার উপর বায়ুর গড় চাপ সবসময় সমান থাকে? উত্তর লিখবে সমচাপ রেখার উপর। 12 নম্বর, বায়ুর তাপমাত্রার যন্ত্রের নাম কি? বায়ুর তাপ মাপার যন্ত্রের নাম কি? ঠিক আছে, বায়ুর তাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার। 13 নম্বর, বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? উত্তর হচ্ছে হাইগ্রোমিটার। ঠিক আছে, এই দুটো যাতে মানে এলোমেলো না হয়, কোনটা ক্যালোরিমিটার কোনটা হাইগ্রোমিটার ভালো করে মনে রাখবে। তারপর বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো, প্রশ্নের মান আছে 1 করে। বায়ুর দিক নির্দেশ করা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটি হলো বাত পতাকা। 2 নম্বর, বায়ুর উষ্ণতা মাপার একক হলো ডিগ্রি সেলসিয়াস। 3 নম্বরটাও ইম্পর্টেন্ট, সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপ 1013.25 মিলিবার। 4 নম্বর, 2 ক্রান্তীয় অঞ্চলে কোন চাপ তৈরি হয়? উত্তর লিখবে উচ্চচাপ তৈরি হয়। 5 নম্বর, শীতল মরু অঞ্চলে বায়ুচাপ বেশি। 6 নম্বর, বায়ুর ঘনত্ব বাড়ে, শীতল বায়ুর ঘনত্ব বাড়ে। 7 নম্বর, ব্যারোমিটারে ব্যবহৃত হয় পারদ। 8 নম্বর খুব গুরুত্বপূর্ণ,
পার্বত্য অঞ্চলে স্ফুটনাঙ্ক কমে। 9 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ, দেখো বায়ুর চাপ মাপার একক হলো মিলিবার। 10 নম্বর বায়ুর উচ্চচাপ প্রকাশ করা হয় এইচ দ্বারা। এবার দেখো শূন্যস্থান পূরণ বলেছে, দেখো শূন্যস্থান পূরণের প্রথম কি আছে, দেখো জুলাই মাসে এশিয়া মহাদেশের অভ্যন্তরভাগে ড্যাশ সৃষ্টি হয়, উত্তর হচ্ছে নিম্নচাপের সৃষ্টি হয়। 2 নম্বর খনি অঞ্চলে বায়ুচাপ সমুদ্র সমতলের তুলনায় বেশি। তারপরে দেখো 3 নম্বর পৃথিবীতে বায়ুর উষ্ণতা বাড়লে এটা উষ্ণতা হবে, বায়ুর চাপ কমবে। 4 নম্বর ড্যাশ বায়ু হালকা তাই চাপ কম দেয়, হচ্ছে উষ্ণ বায়ু। 5 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ, বায়ুচাপের তারতম্যই হলো বায়ু প্রবাহের প্রধান কারণ, এখানে হবে বায়ু চাপের। তারপরে দেখো 6 নম্বর সুমেরু অঞ্চলে ড্যাশ বিরাজ করে, উত্তর লিখবে উচ্চচাপ। ভূপৃষ্ঠ থেকে যতই উপরে ওঠা যায় ততই বায়ুর চাপ কি হয়, 8 নম্বর হচ্ছে কমে। তো এটা তোমার ইম্পর্টেন্ট প্রশ্ন। 9 নম্বর যেটা রয়েছে টরিশৈলীর শূন্যস্থানে কিছু পরিমাণ পারদ বাষ্প থাকে। 10 নম্বর পৃথিবীর ড্যাশ গতির জন্য বায়ুর গতি বিক্ষেপ ঘটে, উত্তর হচ্ছে আবর্তন গতির জন্য। এবার সঠিক উত্তরের পাশে ঠিক এবং ভুল উত্তরের পাশে ভুল বসাও। তো সঠিক উত্তরের পাশে ঠিকে আমি রাইট দিচ্ছি, আর ভুল হলে সেটা কাটা দিচ্ছি। প্রথমে দেখো বায়ুতে জলীয়বাষ্প বৃদ্ধি পেলে বায়ুর চাপ বৃদ্ধি পায়, এটা ভুল, তার জন্য এখানে আমি কাটা দিলাম। পরেরটা একটু ডিপ করে দিই, দেখতে সুবিধা হবে। বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে, তো এর জন্য সঠিক এটা হচ্ছে ঠিক। 3 নম্বর প্রতি 300 মিটার উচ্চতা বাড়লে বায়ুর চাপ বৃদ্ধি পায় প্রায় 34 মিলিবার, এটা কিন্তু ভুল, তার জন্য এখানে কাটা দিচ্ছি। 4 নম্বর 2 মেরু অঞ্চলে বায়ুমণ্ডলে উচ্চচাপ বিরাজ করে, এটা ঠিক, এই জন্য রাইট দিলাম। 5 নম্বর ভূপৃষ্ঠের নিকটবর্তী বায়ুর নিচের স্তর ঘন বলে এর চাপ সবচেয়ে কম হয়, তো এটা ভুল, তার জন্য এখানে কাটা দিলাম। 6 নম্বর ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, এটাও ভুল, কাটা দিলাম। এর উত্তরটা কিন্তু এর আগেই দেখলাম আমরা। আমেরিকা যুক্তরাষ্ট্রের সৃষ্ট ঘূর্ণবাত হ্যারিকেন নামে পরিচিত, এটা আমেরিকা যুক্তরাষ্ট্রের যে সৃষ্ট ঘূর্ণপাত সেটা হ্যারিকেন নামে পরিচিত নয়, তো এখানে কাটা দিলাম। পরেরটা সমুদ্র সমতলে বায়ুর চাপ 76 সেন্টিমিটার পারস্তম্ভের সমান, তো এটা ঠিক, তাই জন্য এখানে রাইট দিলাম। টরিশৈলীর শূন্যস্থানে কিছুটা জলীয় বাষ্প থাকে, এটা ভুল, এর আগে দেখলাম কি পারদ বাষ্প থাকে। পরেরটা এভারেস্টের বায়ুচাপ সমুদ্রপৃষ্ঠের বায়ুচাপ অপেক্ষা কম, এটা ঠিক, তাই জন্য রাইট দেব। এবার বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করতে বলেছে। বাম স্তম্ভে কি রয়েছে দেখে নাও আগে, ভারত মহাসাগরীয় ঘূর্ণবাত, বায়ুর চাপ মাপক যন্ত্র, বায়ুর গতিবেগ মাপক যন্ত্র, উচ্চচাপের বায়ু, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র। তো প্রথমে ভারত মহাসাগরীয় ঘূর্ণবাত, এটার সঙ্গে যেটা তোমাদের মিল হবে সেটা হচ্ছে সাইক্লোন। পরেরটা দেখো বায়ুর চাপ মাপক যন্ত্র, এটার সঙ্গে কোনটা মিল হবে, ব্যারোমিটার। বায়ুর গতিবেগ মাপক যন্ত্র, এটার সঙ্গে তোমাদের মিল হবে অ্যানিমোমিটার। কি বলছে উচ্চচাপের বায়ু, এটার সঙ্গে তোমাদের মিল হবে অধিক ঘনত্ব যুক্ত। বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র, একটা থেকে গেছে হাইগ্রোমিটার। ঠিক আছে, আশা করি তোমরা তাহলে বুঝতে পারছো। এবার দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রশ্নের মান আছে 2 করে। প্রথম প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, ঝড় আসার আগে পরিবেশ থমথমে থাকার কারণ কি। তারপরটা দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ হ্রাস পায় কেন। 3 নম্বর উচ্চ পার্বত্য অঞ্চলে চাল ডাল ভালো করে সেদ্ধ হয় না কেন। 4 নম্বর বায়ুর চাপ মাপা হয় কোন এককে, সমুদ্র সমতলে বায়ুর চাপ কত। 5 বায়ুর উচ্চচাপের একটি পরীক্ষা বলো। 6 2 মেরু অঞ্চলে উচ্চচাপ হওয়ার কারণ কি। 7 ঘরের উষ্ণতা, এটা উষ্ণতাই হবে, ঘরের উষ্ণতায় কিভাবে জলকে ফোটানো সম্ভব হয়। 8 নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির কারণ কি কি। 9 বায়ু চাপ দেয় কেন। 10 মহাকাশচারীরা বিশেষ ধরনের পোশাক পরেন কেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 11 নম্বর বর্ষা ঋতুতে বায়ুর চাপ কম থাকে কেন, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার টিকা লিখতে বলেছে কি, টিকার মান আছে 2 করে। প্রথমটা খুব গুরুত্বপূর্ণ, বায়ু প্রবাহ। 2 নম্বর বায়ু স্রোত, 3 নম্বর উচ্চচাপ, 4 নম্বর নিম্নচাপ, 5 নম্বর বায়ুর চাপ, 6 নম্বর হ্যারিকেন, 7 নম্বর টাইফুন, 8 নম্বর চাপ কক্ষ, 9 নম্বরটা গুরুত্বপূর্ণ কালবৈশাখী। এবার এই যেটা আছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নাবলী, প্রশ্নের মান আছে 3 করে। প্রথমটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, পৃথিবীর স্থায়ী বায়ুচাপ বলয়ের চিত্র অঙ্কন করো, এটা কিন্তু ভালো করে যাবে। রায় মার্টিনের বিভিন্ন
স্কুলের প্রশ্নে কিন্তু এটা অনেকটাই দেখা যাচ্ছে। 2 নম্বর, বায়ুচাপের বৈশিষ্ট্যগুলি লেখো। 3, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ আর 2 ক্রান্তীয় অঞ্চলে উচ্চচাপ সৃষ্টি হয়েছে কেন? 4, সমচাপ রেখা কাকে বলে? সমচাপ রেখার 2টি বৈশিষ্ট্য লেখো 1+2। 5, আবহাওয়ার পূর্বাভাস নির্ণয়ে ব্যারোমিটারের ব্যবহার লেখো। 6 নম্বরটা গুরুত্বপূর্ণ, বায়ুচাপের পার্থক্যের কারণগুলি কি কি? 7 নম্বর, প্রতীপ ও ঘূর্ণিপাতের বৈশিষ্ট্য লেখো। 8 নম্বর, নিরক্ষীয় চাপ বলয় বা ডোলড্রাম বলতে কি বোঝো? গুরুত্বপূর্ণ প্রশ্ন। 9 নম্বর, এটাও খুব গুরুত্বপূর্ণ, পৃথিবীর আবর্তন গতির সঙ্গে বায়ুচাপের সম্পর্ক লেখো। এবার চলে আসছি এই চ্যাপ্টার থেকে যে রচনাধর্মী প্রশ্নগুলো ভালো করে করবে। প্রথমটা, বায়ুচাপ কাকে বলে? বায়ুর চাপের তারতম্যের কারণগুলি লেখো 2-3। তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, এর উত্তরগুলো তোমরা বইয়ে পেয়ে যাবে, যদি না পাও কমেন্টে জানাবে, আমি সেগুলো নিয়ে আসবো। 2 নম্বর, বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ অঞ্চলের মধ্যে 3টি পার্থক্য লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর দেখো, বায়ুর উষ্ণতা ও বায়ুচাপের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। এটা হবে উষ্ণতা, এটাও গুরুত্বপূর্ণ। 4 নম্বর, বায়ুচাপের তারতম্যের কারণ হিসাবে বায়ুর উষ্ণতা ও ভূমির উচ্চতার ভূমিকা লেখো। 5 নম্বর, ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ু ঘনত্ব, বায়ুর চাপ কমে কেন? ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের যে 3 নম্বর চ্যাপ্টার গেল, বায়ুচাপের যে প্রশ্নগুলো ভালো করে করে যাবে। এই প্রশ্নগুলো আবারও বলছি, খাতায় ভালো করে প্রশ্ন এবং তার উত্তরগুলো লিখে নোট বানিয়ে ভালো করে মুখস্থ করো, এবং এর মধ্যে থেকে দেখবে প্রচুর প্রশ্ন তোমরা কমন পাচ্ছ। পরীক্ষার পরে কটা প্রশ্ন তোমরা এখান থেকে কমন পেলে অবশ্যই কিন্তু কমেন্ট লিখতে ভুলবে না। এতটা অবধি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবে। এর পরবর্তীতে কোন সাবজেক্ট তোমরা চাও, এটাকে তোমাদের ইতিহাস দিয়েছি এরকম চ্যাপ্টার ওয়াইজ, এরপরে কোন সাবজেক্ট তোমরা চাও সেটা কিন্তু কমেন্ট লিখে জানাবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং জেলার নাম অবশ্যই লিখবে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের শেষ যে চ্যাপ্টারটা রয়েছে, অর্থাৎ এশিয়া মহাদেশ, তার যে ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো একবার দেখে নাও। প্রথমে দেখো, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রশ্নের মান আছে 1 করে। প্রথম প্রশ্ন, পৃথিবীর ছাদ কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ, উত্তর হবে পামির মালভূমিকে। 2 নম্বর, এশিয়া ও ইউরোপ মহাদেশের সীমানায় কোন পর্বত অবস্থিত? উত্তর হচ্ছে উরাল পর্বত অবস্থিত। 3 নম্বর, এশিয়ার উষ্ণতম স্থানের নাম কি? উত্তর লিখবে এশিয়ার উষ্ণতম স্থান হচ্ছে জেকোবাবাদ। 4 নম্বর, এশিয়ার কোন সাগরের জলে কোনো জিনিস ডোবে না? উত্তর লিখবে মরু সাগরের জলে। 5 নম্বর দেখো, খুব গুরুত্বপূর্ণ, কোন নদী পিত নদী নামে পরিচিত? উত্তর লিখবে হোয়াংহো নদী। 6 নম্বর, এশিয়ার মধ্যভাগের জলবায়ু কি প্রকৃতির? উত্তর লিখবে চরম ভাবাপন্ন প্রকৃতির। 7 নম্বর, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এশিয়ার উত্তর দিকে প্রবাহিত নদীগুলির মধ্যে কোন নদীর দৈর্ঘ্য সবচেয়ে বেশি? উত্তর লিখবে ইনিশি। 8 নম্বর, এশিয়ার দীর্ঘতম দক্ষিণ বাহিনী নদীর নাম কি? উত্তর লিখবে মেকং। 9 নম্বর, পৃথিবীর সর্বাধিক জনবহুল মহাদেশ কোনটা? উত্তর লিখবে এশিয়া। 10, 11 খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10-এরটা কি বলেছে দেখো, ওব, ইনিশি ও লেনা নদী কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়েছে? উত্তর লিখবে দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়েছে। 11 নম্বর, কোন অঞ্চলে অসংখ্য হ্রদ, উপহ্রদ ও খাল থাকায় একে চীনের হল্যান্ড বা জলের দেশ বলা হয়? উত্তর লিখবে ইয়াংশি কিয়াং বদ্বীপ অঞ্চল। ঠিক আছে, এবার দেখো 12 নম্বর, গুরুত্বপূর্ণ প্রশ্ন, চীনের ম্যানচেস্টার কাকে বলা হয়? উত্তর লিখবে সাংহাইকে বলা হয়। 13 নম্বর, চীনের ধানের গোলা কোন প্রদেশকে বলা হয়? উত্তর লিখবে হুনান প্রদেশকে। 14 নম্বর, জাপানের বৃহত্তম শিল্পাঞ্চল কোনটি? উত্তর যেটা লিখবে সেটা হচ্ছে টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল। ঠিক আছে, টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল, এটা হচ্ছে উত্তর। 15 নম্বর, জাপানের বৃহত্তম সমভূমির নাম কি? জাপানের বৃহত্তম যে সমভূমি সেটার নাম হচ্ছে কান্টো সমভূমি। নেক্সট দেখো 16 নম্বর, জাপানের শিল্পাঞ্চলের বৃহত্তম শিল্পের নাম কি? উত্তর লিখবে কার্পাস বস্ত্রবয়ন শিল্প। এবার দেখো, দক্ষিণ পশ্চিম এশিয়ার তৈলবন্দর থেকে যে সেই পার্টের কিছু প্রশ্ন তোমরা দেখে নাও। বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি কোনটা? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রচুর স্কুলে এই প্রশ্নটা বারবার আসে। তো এর উত্তর হচ্ছে সাফানিয়া। তারপরে দেখো, ইরাকের বৃহত্তম তৈলখনির নাম লেখো। ইরাকের বৃহত্তম বলেছে এখানে, ইরাকেরটা হচ্ছে কিরকুক। তারপরে 19 নম্বর, খনিজ তেল উৎপাদনে পৃথিবীতে কোন দেশ প্রথম? খনিজ তেল উৎপাদনে প্রথম হচ্ছে সৌদি আরব। তারপরে দেখো 20 নম্বর, ওপেকের পুরো নাম কি? ওপেকের পুরো নাম হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ।
21 নম্বর, ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর লিখবে ওপেকের সদর দপ্তর ভিয়েনায় অবস্থিত। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার চলে আসছি পরেরটা, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নের মান আছে 1 করে। প্রথম প্রশ্ন, তুন্দ্রা অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ হলো। দেখো তুন্দ্রা অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ, এখানে দেখো কি কি অপশন আছে, লাইকেন আছে, ম্যাপল আছে, উইলো আছে। তো উত্তর হচ্ছে তোমাদের যেটা এটা সঠিক উত্তর সেটা হচ্ছে লাইকেন। ঠিক আছে, পরেরটা দেখো, চিরগোধূলি অঞ্চল হলো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর হচ্ছে নিরক্ষীয় চিরহরিৎ। 3 নম্বর, এশিয়ার উষ্ণতম, এগুলো একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, উষ্ণতম হবে। উষ্ণতম স্থান হচ্ছে জেকোবাবাদ। ঠিক আছে, তো এই জেকোবাবাদ কোন দেশে অবস্থিত তোমরা যদি জানো কমেন্ট লিখে অবশ্যই জানাবে। 4 নম্বর, পৃথিবীর সর্বাধিক বর্ষণসিক্ত স্থানটি হলো মৌসিনরাম। 5, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গের নাম গডউইন অস্টিন বা কেটু। 6, এশিয়া মহাদেশ অবস্থিত ইউরোপ ও আফ্রিকা মহাদেশের পূর্ব দিকে। 7, খুব গুরুত্বপূর্ণ, স্বর্ণরেণু নদী বলা হয় ইয়াংসিকিয়াংকে। 8, পৃথিবীর ছাদ আগেই করালাম পামির মালভূমিকে। 9, পামির গ্রন্থি থেকে দক্ষিণ পশ্চিমে বিস্তৃত পর্বতশ্রেণী সুলেমান। 10, এশিয়ার সর্বাধিক জনবহুল শহর হলো টোকিও। 11, এশিয়া মহাদেশের দেশের সংখ্যা 48টি। 12, চীনের ম্যানচেস্টার বলা হয় সাংহাইকে। এবার দেখো ইয়াংসিকিয়াং হবে থেকে কিছু এমসিকিউ দেখে নাও। চীনের দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংসিকিয়াং। চীনের ভরান বলা হয় ইয়াংসিকিয়াং বদ্বীপ অঞ্চলকে। চীনের শস্য ভাণ্ডার বলা হয় ইয়াংসিকিয়াং বদ্বীপ অঞ্চলকে। ইয়াংসিকিয়াং পৃথিবীর তৃতীয় দীর্ঘতম নদী অববাহিকা। এবার টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল থেকে কিছু শর্ট কোশ্চেন তোমরা দেখে নাও। প্রথমটা খুব গুরুত্বপূর্ণ, দেখো জাপানের সবচেয়ে বড় দ্বীপটি হলো হনসু। 18, একটি পরিবেশ বান্ধব শহর হলো ইয়োকোহামা। তারপর দেখো জাপানের শ্রেষ্ঠ ইস্পাত কারখানা নিপ্পন অবস্থিত টোকিওতে। তারপর দেখো 20 নম্বর, টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি হলো কাওয়াসাকি। ঠিক আছে, নেক্সট, দক্ষিণ পশ্চিম এশিয়ার তৈল বন্দর। এখান থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ দেখে নাও। বিশ্বের অন্যতম বৃহৎ তৈল শোধনাগার হচ্ছে আবাদান। বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলনকারী দেশ হচ্ছে সৌদি আরব। স্থলভাগে অবস্থিত পৃথিবীর বৃহত্তম তৈলকূপ হলো আবুধাবি। ইরাকের প্রধান তেল উৎপাদক অঞ্চল হলো কিরকুক। বিশ্বের বৃহত্তম সমুদ্রগর্ভের তৈলখনি সাম্পানিয়া অবস্থিত সৌদি আরবে। এবার দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে। সি নম্বরে দেখো প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম যেটা আছে, স্থলভাগের নিম্নতম স্থান হলো, উত্তর লিখবে মরু সাগর। নেক্সট, এশিয়া মহাদেশের দক্ষিণে ড্যাশ মহাসাগর রয়েছে, উত্তর হচ্ছে ভারত মহাসাগর। 3 নম্বর, ইনিসি ও লেনা নদী ড্যাশ দিকে প্রবাহিত হয়েছে, উত্তর লিখবে উত্তর দিকে। 4 নম্বর, এশিয়া মহাদেশের ড্যাশ নদীগুলির বন্যা প্রবণ, উত্তর লিখবে উত্তর বাহিনীর যে নদীগুলো সেগুলো। তারপর দেখো পরেরটা যেটা রয়েছে, ইয়াংসিকিয়াং নদী ড্যাশ পর্বতের হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর লিখবে গেলাডাডং। নেক্সট 6 নম্বর, ইনিসি নদী পড়ছে ড্যাশ সাগরে, কোন সাগরে পড়েছে? সুমেরু সাগরে পড়েছে। আচ্ছা, তোমাদের বলে রাখি তোমরা কিন্তু আগেই এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে যেও না, আগে তোমাদের বইটা ভালো করে খুঁটিয়ে পড়ো। খুঁটিয়ে পড়ার পরে কিন্তু এই প্রশ্নগুলো তোমরা হাত দেবে, তার আগে কিন্তু এই প্রশ্নে হাত দিও না। শুধু শুধু মুখস্থ বই না পড়ে এগুলো মুখস্থ করে কিন্তু কোনো লাভ নেই, আগে বইটা ভালো করে পড়ো। ঠিক আছে, এবার দেখো 7 নম্বর চলে আসছি, দাক্ষিণাত্যের মালভূমি। দাক্ষিণাত্যের মালভূমি ড্যাশ মালভূমির উদাহরণ, উত্তর হচ্ছে লাভা মালভূমির উদাহরণ। 8 নম্বর, এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে ড্যাশ সাগর ও ড্যাশ সাগর, কোন কোন সাগর? লোহিত সাগর আর সুয়েজ সাগর, লোহিত সাগর ও সুয়েজ খাল। তারপরে দেখো পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি? বৃহত্তম লবণাক্ত হচ্ছে কাস্পিয়ান সাগর। নেক্সট দেখো, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত। 11 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ, ভূমধ্য সাগর এশিয়া মহাদেশের ড্যাশ দিকে অবস্থিত, পশ্চিম দিকে অবস্থিত। এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংসিকিয়াং। 13, কোনটা হচ্ছে? এটা হচ্ছে সাংহাই হচ্ছে চীনের সর্বশ্রেষ্ঠ নগর, বন্দর ও শিল্পাঞ্চল। 14 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ, উৎপত্তিস্থল থেকে আইপিন পর্যন্ত পার্বত্য গতিপথে ইয়াংসিকিয়াং নদীটি কি নামে পরিচিত? ইয়াংসিকিয়াং নদীটি যেটা নামে পরিচিত সেটা হচ্ছে
মিনা অল কাহাম। সরি, এর উত্তর যেটা হবে, এর উত্তরটা হচ্ছে কিন সা কিয়াং। তারপরে দেখো 15 নম্বর, ড্যাশ প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয়। উত্তর লিখবে হুনান প্রদেশকে। 16 নম্বর, টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল ড্যাশ দ্বীপে অবস্থিত। উত্তর হচ্ছে 16 নম্বর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে হনসু। তারপরে দেখো 17 নম্বর, ড্যাশ অঞ্চল জাপানের একটি প্রধান কাগজ উৎপাদক ক্ষেত্র। 17 নম্বরের যে উত্তর সেটা হচ্ছে সিজুয়াকা। এবার দক্ষিণ পশ্চিম এশিয়ার তৈল বলয় থেকে কিছু শূন্যস্থান পূরণ দেখে নাও। টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল ড্যাশ অবস্থিত। উত্তর লিখবে হনসু প্রদেশে অবস্থিত। 19, ওমানের প্রধান তৈল শোধনাগার হলো, ওমানের যেটা প্রধান তৈল শোধনাগার হলো, প্রধান তৈল শোধনাগার সেটা হচ্ছে মিনা অল কাহাম। তারপর দেখো 20 নম্বর, পৃথিবীর সর্ববৃহৎ তৈল শোধনাগার হলো, এটা খুব গুরুত্বপূর্ণ, আবাদান। 21 দেখো, সৌদি আরবের প্রধান কৃষিজ সম্পত্তি হলো, সৌদি আরবের প্রধান কৃষিজ সম্পদ হচ্ছে খেজুর। খেজুর গাছ ওখানে প্রচুর দেখতে পাওয়া যায়। এবার দেখো ঠিক ভুল বোঝাতে বলেছে, ঠিক উত্তরের পাশে রাইট দিব এবং ভুল উত্তরের পাশে কাটা দেব। দেখো প্রথমটা আছে, এশিয়া মহাদেশে অবস্থিত একটি জীবন্ত আগ্নেয়গিরি হলো ফুজিয়ামা। এটা ভুল, তাই জন্য এখানে কাটা দেওয়া হচ্ছে। হিমালয় ও কুয়েনলুনের মধ্যে আনাতোলিয়া মালভূমি অবস্থিত। 2 নম্বর যেটা সেটা হচ্ছে ভুল, তাই জন্য কাটা দিলাম। পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। এটা ঠিক, রাইট দিলাম। পৃথিবীর বৃহত্তম বনভূমি হচ্ছে তৈগা। 4 নম্বর সেটা হচ্ছে ঠিক, রাইট দিলাম। এবার দেখো 5 নম্বর, বানিহাল ভারতের একটি পার্বত্য গিরিপথ। এটা ঠিক, রাইট দিলাম। 6 নম্বর, এশিয়ার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। এটাও ঠিক, রাইট দিলাম। 7 নম্বর, মানস সরোবর পামির মালভূমিতে অবস্থিত। এটা ভুল, কাটা দিলাম। 8 নম্বর, বৈকাল হ্রদ এশিয়ার গভীরতম হ্রদ। তো 8 নম্বর যেটা সেটা ঠিক, তার জন্য রাইট দিলাম। 9 নম্বর, একটু কালারটা চেঞ্জ করে নিই। 9 নম্বর, মেরু অঞ্চলে কাঁটা ঝোপ ও গুল্ম উদ্ভিদ দেখা যায়। তো 9 নম্বরটা হচ্ছে ভুল, তার জন্য কাটা দিলাম। 10 নম্বর, এশিয়ার একটি দক্ষিণবাহী নদী হলো ইয়াংসি কিয়াং। তো এটাও ভুল, তাই জন্য কাটা দিলাম। 11, মেকং এশিয়ার পূর্ববাহিনী নদী। এটাও ভুল, কাটা দিলাম। হুয়াংহোকে এশিয়ার পিত নদী বলা হয়। এটা ঠিক, তাই জন্য রাইট দিলাম। 13, চীনের রাজধানী হচ্ছে সাংহাই। তো 13 যেটা সেটা হচ্ছে ভুল, সরি। তো চীনের রাজধানী কি সেটা তোমরা অবশ্যই জানো, সেটা কমেন্ট লিখে অবশ্যই জানাবে। 14, ইয়াংসি কিয়াং অববাহিকাকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। তো 14 হচ্ছে ভুল। 15, ইয়াংসি কিয়াং অববাহিকার প্রধান বন্দর সাংহাই। এটা ঠিক, তাই জন্য রাইট দেওয়া হয়েছে। 16 দেখো, চীনের রাজধানী বেইজিং ইয়াংসি কিয়াং নদীর তীরে অবস্থিত। এটা ভুল, সরি, এটা ভুল, কাটা দেবা, ঠিক আছে। এবার দেখো 17 চলে আসছি, ইয়াংসি কিয়াং বদ্বীপ অঞ্চলকে চীনের হল্যান্ড বলা হয়। এটা ঠিক, রাইট দিলাম। 18, ইয়োকোহামা হলো জাপানের 3য় বৃহত্তম বন্দর শহর। তো এটা ভুল, তার জন্য কাটা দেব। তারপরে দেখো, টোকিও বন্দরের নিকটস্থ উপসাগরের গভীরতা কম বলে এই বন্দরে বড় বড় জাহাজ প্রবেশ করতে পারে না। এটা ঠিক, রাইট দিলাম। পরেরটা দেখো, টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের প্রধান বন্দর হচ্ছে ওসাকা। তো এটা হচ্ছে ভুল, কাটা দিলাম। তারপরে দেখো যেটা 20 নম্বর হলো। এবার 21 দেখো, বিশ্বের বৃহত্তম তৈল খনি হচ্ছে ঘাওয়ার। 21 নম্বরটা ঠিক, এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। 21 নম্বরটা ভালো করে যাবে। 22 দেখো, দক্ষিণ পশ্চিম এশিয়া সৌদি আরব খনিজ তেল উৎপাদনের প্রথম। সৌদি আরবের কথা এখানে বলা হচ্ছে, তো এটা ঠিক, তাই রাইট দেব। ইরানের বৃহত্তম খনিজ তেল উৎপাদক ক্ষেত্রটির নাম হচ্ছে আবাদান। এটা ভুল, তাই জন্য কাটা দিলাম। সৌদি আরব 24 নম্বর, সৌদি আরবের ঘাওয়ার বিশ্বের বৃহত্তম সমুদ্র গর্ভের তৈল খনি। কি বলেছে এখানে, সমুদ্র গর্ভ বলেছে, তাই জন্য এটা ভুল। এবার দেখো 25, ইরাকের বৃহত্তম তৈল খনি হচ্ছে আহমাদি। 25 হচ্ছে ভুল।
ওপেক বিশ্বের বাজারে খনিজ তেলের দাম নির্ধারণ করে। এটা ঠিক, যত তেলের দাম ওঠানামা করে সেটা নির্ধারণ করে কে? ওপেক। ঠিক আছে, এবার বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও। তো দেখো এই যে মিল টিল করে তোমাদের কোনটার সঙ্গে কোনটা মিল হবে। পন্টিক ও উরাল পর্বতশ্রেণীর মাঝে অবস্থিত হচ্ছে আনাতোলিয়া মালভূমি। এশিয়ার দক্ষিণ পূর্বে প্রশান্ত মহাসাগর হচ্ছে কৌরাইল দ্বীপপুঞ্জ। 7 আরব, এর সঙ্গে মিল হবে টাইগ্রিস ও ইউফ্রেটিসের মিলিত প্রবাহ। সেজুয়ান অববাহিকা, এটার সঙ্গে মিল হবে রেড বেসিন নামে পরিচিত। তারপরে দেখো সেজুয়ান অববাহিকার সঙ্গে রেড বেসিন। কলাম, চীনের ধানের গোলা বলা হয় হুনান। চীনের ম্যানচেস্টার হচ্ছে সাংহাই। চীনের হল্যান্ড হচ্ছে ইয়াংসিকিয়াং বদ্বীপ অঞ্চল। চীনের শস্য ভান্ডার হচ্ছে ইয়াংসিকিয়াং অববাহিকা। এবার 2 নম্বরের যে প্রশ্নের মান যেগুলো 2 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্নগুলো দেওয়া হয়েছে। এবার তোমরা দেখে নাও। প্রথমটা দেখো, সাংহাইকে চীনের ম্যানচেস্টার বলার কারণ কি? 2, সাইবেরিয়ান সমভূমি কিভাবে সৃষ্টি হয়েছে? 3, এশিয়া মহাদেশের সবচেয়ে বৃষ্টিবহুল স্থানের নাম লেখো এবং সেটি কোন দেশে অবস্থিত। তারপর দেখো 4, এশিয়ার স্টেপ তৃণভূমির বৈশিষ্ট্য লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এশিয়া মহাদেশের কোন জলবায়ু অঞ্চলে চিরহরিত উদ্ভিদ লক্ষ্য করা যায়? এশিয়া তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অবস্থান লেখো। এশিয়া মহাদেশের জলবায়ু বৈচিত্র্যপূর্ণ কেন ব্যাখ্যা করতে বলেছে? এশিয়ার কোথায় কোথায় নিরক্ষীয় জলবায়ু দেখা যায়? এশিয়ার ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান লেখো। এশিয়ার ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য লিখতে বলেছে। তারপরে 11 খুবই ইম্পর্টেন্ট, এশিয়া মহাদেশের জলবায়ুর মূল বৈশিষ্ট্যগুলি কি কি? হুয়াংহো নদীকে পিত নদী বলে কেন? 7 আরব কি? 14-15 ইম্পর্টেন্ট খুব। চরম বৈশিষ্ট্যের দেশ কোন মহাদেশকে বলা হয় এবং কেন? খুব ভালো করে যাবে এটা। হার্ট অফ এশিয়া কাকে বলা হয়? ইয়াংশি নদীর উৎস ও মোহনা উল্লেখ করো। ইয়াংসিকিয়াং অববাহিকাকে চীনের শস্য ভান্ডার বলে কেন? চীনের হল্যান্ড বলা হয় কাকে বলা হয়? ইয়াংসিকিয়াং অববাহিকার প্রধান প্রধান খনিজ সম্পদগুলির নাম লেখো। চীনের ম্যানচেস্টার কাকে বলে? চীনের ধানপাত্র কাকে বলে? তারপরটা খুব গুরুত্বপূর্ণ, ইয়াংসিকিয়াং অববাহিকা ঘন জনবসতিপূর্ণ কেন? 23, জাপানের প্রধান দ্বীপগুলির নাম লেখো। 24, টোকিও শিল্পাঞ্চলের সমস্যা সমাধানে কি কি পদক্ষেপ গৃহীত হয়েছে? 25, টোকিও শিল্পাঞ্চলের সমস্যা সমাধানে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? 26, দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশ বলতে কোন কোন দেশকে বোঝায়? 27, দক্ষিণ পশ্চিম এশিয়ার খনিজ তেল উৎপাদনকারী দেশগুলির নাম লেখো। 28, ইরানের উল্লেখযোগ্য তৈল খনিগুলির নাম লেখো। 29, সংযুক্ত আরব আমিরশাহী ও কাতারের 3টি করে তৈল খনির নাম লেখো। 30, দক্ষিণ পশ্চিম এশিয়ার মানুষের জীবনযাত্রা কেমন? টিকা লিখতে বলেছে। প্রত্যেকটি প্রশ্নের মান 2 করে। তৈল বনভূমি, পামির গ্রন্থি, সাইবেরীয় সিল, চীনের শস্য ভান্ডার, চীনের হল্যান্ড, চীনের ম্যানচেস্টার, ওপেক আর OAPEC। ঠিক আছে, এবার সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক যে প্রশ্ন আছে, প্রথমটা কি আছে? এশিয়া মহাদেশের দেশের সংখ্যা কত? উষ্ণমরু অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো 1+2। এশিয়ার মৌসুমী অঞ্চলে জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। এশিয়ার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য এবং স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো। এশিয়ার উত্তরভাগী নদীগুলি বন্যাপ্রবণ কেন হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এশিয়ার উত্তরভাগী নদীগুলির বৈশিষ্ট্য লেখো। এশিয়ার অন্তর্ভাগী নদীর বৈশিষ্ট্য লেখো। এশিয়ার পূর্বভাগী নদীর বৈশিষ্ট্য লেখো। পামির পর্বতগ্রন্থি ও আর্মেনীয় পর্বতগ্রন্থি থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে যাওয়া পর্বতমালাগুলির নাম লেখো। আচ্ছা, আগেও বলেছি আবারও বলছি, এর উত্তরগুলো তোমরা বইয়ে পেয়ে যাবে, না পেলে কমেন্টে জানাবে। 9 নম্বর, এশিয়ার স্টেপ জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য লেখো। এশিয়ার নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের বৈশিষ্ট্য লেখো। এশিয়ার তুন্দ্রা জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য লেখো। দাক্ষিণাত্য মালভূমি সম্পর্কে যা জানো লেখো। ইয়াংসিকিয়াং অববাহিকা অর্থনৈতিক সমৃদ্ধির কারণ লেখো। ইয়াংসিকিয়াং অববাহিকার কৃষিজ সম্পদের সংক্ষিপ্ত বর্ণনা দাও। খনিজ সম্পদের বর্ণনা দাও। শিল্পাঞ্চলের সংক্ষিপ্ত বর্ণনা দাও। ঠিক আছে, আচ্ছা, এই অববাহিকা ঘন জনবসতিপূর্ণ কেন? এই নদীর গতিপথের বর্ণনা দাও। জাপানের শিল্পে টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের গুরুত্ব লেখো। এই শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ কি? একে আদর্শ পরিবেশ বান্ধব শহর বলা হয় কেন ইয়োকোহামাকে? টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের প্রধান শিল্পসমূহের নাম লেখো। টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের সমস্যাগুলি লেখো, এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, দক্ষিণ পশ্চিম এশিয়ার তৈল বলেছে কি করবে? ওপেকের সম্পর্কে লিখতে বলেছে। OAPEC এর সম্পর্কে লিখতে বলেছে। খনিজ তেলের উপজাত দ্রব্যগুলি কি কি লিখতে বলেছে। সৌদি আরবের 3টি তৈল খনির নাম লিখতে বলেছে। দক্ষিণ পশ্চিম এশিয়ার প্রধান 4টি দেশের তৈল খনিগুলি সম্পর্কে বর্ণনা দিতে বলেছে। আচ্ছা, এবার দেখো রচনাধর্মী যে প্রশ্নগুলো আছে
ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, আমি আর পড়ছি না, তোমরা একবার দেখে নাও। যেগুলো ডবল স্টার আছে সেগুলো খুব খুব গুরুত্বপূর্ণ, স্টারগুলো আছে সেগুলোও গুরুত্বপূর্ণ। প্রতিটি প্রশ্নই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, তো সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেখানে ডবল স্টার দিয়ে ডিনোট করা হয়েছে। তোমরা এবার দেখে নাও, 1 নম্বর 2 নম্বর করে এবার দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, আশা করি তোমরা সকলে দেখতে পাচ্ছ। আমি আর পড়লাম না প্রশ্নগুলো। দেখো, এটা ডবল স্টার আছে, 2 আছে, 4 আছে, এগুলো ডবল স্টার আছে। বাকি প্রত্যেক প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ঠিক আছে, 10টা প্রশ্ন তোমাদের এখানে দিয়েছি, এই 10টা প্রশ্ন ভালো করে করবে রচনামূলক প্রশ্নের। ঠিক আছে, তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই লাইক করবে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে আর কোন সাবজেক্টের তোমরা ভিডিও চাও সেটা কমেন্টে জানাবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং জেলার নাম লিখতে ভুলবে না। তোমাদের সামনে 1 এপ্রিল থেকে পরীক্ষা, যেন হাতে আর বেশি সময় নেই। তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।